শততম দিনে শহীদদের স্মরণ, গণকবর শনাক্তে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার দাবি বৈষম্য বিরোধীদের। আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবি। গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো আরেকটি যুদ্ধে নামতে হবে। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়েছে অনেক দূর। দেশ গঠনে তরুণদের সহযোগিতা চাইলেন উপদেষ্টারা। প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষর, তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন, পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এন্ড কম্পেনসেশন, we will definitely think about that. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব, কমছে না আলু, পেঁয়াজ ও চালের দর। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান। চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতুর কাজ শুরু আগামী ফেব্রুয়ারিতে। অপরিকল্পিত কোনো উন্নয়ন চলবে না, জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০তম দিন স্মরণ করলেন অভ্যুত্থানকারীরা। কবর জিয়ারত, সমাবেশ, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এ সময় গণকবর শনাক্তে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধীরা। এছাড়া আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি তাদের। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। এ সময় ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্য বিরোধীদের আরেক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের পুরোপুরি নির্মূলে প্রয়োজনে আবারও মাঠে নামবে ছাত্র জনতা। যেখানে যেখানে ফ্যাসিবাদের দোষর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন। যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবন চালাবে। বক্তারা বলেন, আহতদের চিকিৎসার ব্যাপারে কোনো দায়িত্ব না নিয়ে নির্বাচনে আওয়াজে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তারা সুফল ভোগ করার জন্য হাঁ করে বসে আছে। এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়েছে অনেক দূর। 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ কাজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিগত সময়ে যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সব রাজনৈতিক দল জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে পারছে না। রওশনারা গত 10 বছর ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে খোঁজ করে যাচ্ছেন। যিনি জানেন না আদরের সন্তান আদৌ বেঁচে আছে কিনা। আর স্বামীকে হারিয়ে গত 5 বছর ধরে নিজেও নানাভাবে নির্যাতনের শিকার নাসরিন জাহান। কত জায়গায় জায়গায় খুঁজছি, কত ছেলেরে পাই না। অন্তত একটা সন্তান দিল আমাদেরকে,
রাজধানীর গুলশানে এএফএডির ৮ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে গুমের শিকার পরিবারের স্বজনরা জানান নিজেদের অভিজ্ঞতার কথা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ভবিষ্যতে গুমের মতো অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেদিকে নজর দিতে হবে। I will further request the Honorable Law Advisor to initiate the drafting of an ordinance by which this kind of crime against humanity should be given the topmost priority. ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ১৫ বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। আর বিগত ১৫ বছরে যারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাই যাতে বিচার পায় তা নিশ্চিত করার উপর জোর দেন শিল্প উপদেষ্টা। Whether they committed enforced disappearance, whether they committed corruption or they committed extrajudicial killing, their strength is deep-rooted. And to fight with them, this is a very, very, huge task. It's not easy. They have gathered their strength in last 15 years, and we are trying to reverse the process in last couple of weeks. Justice is the priority not only for the victims of enforced disappearances, for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. এদিন বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সব রাজনৈতিক দল আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারছে না। 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়া ও এলজিআরডি উপদেষ্টা। আপনাদের পক্ষ থেকেও যে কোনো ধরনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মোস্তফা সরোয়ার ফারুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হয়েছেন এমন প্রশ্ন রেখে ফারুকী সহ বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশে কোতোয়ালি থানা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, ক্ষমতার জন্য বিএনপি ইউটার্ন নিয়েছে। আওয়ামী লীগের অত্যাচারের কথা ভুলে তারা এখন আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে। এখনও বৈষম্য দূর হয়নি বলেও মন্তব্য করেন ফয়জুল করিম। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবো। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। আওয়ামী সরকার মানুষের কল্যাণে কাজ করলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। স্বৈরাচারের দোসররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তারা। ঢাকা ও বাগেরহাটে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন। শহীদদের রক্তের ঋণ শোধ করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জামায়াত নেতারা। শুক্রবার বিকেলে ভাটারা থানায় কর্মী সম্মেলন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। এতে অংশ নেন দলটির হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা
যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে তাদের কোনো সুযোগ বাংলাদেশে আর থাকবে না। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেক অনুষ্ঠানে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আওয়ামী সরকার মানুষের কল্যাণে কাজ করলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না। বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। আমরা ধিক্কার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে। তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। এদিকে 1.5 যুগ পর প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর রুকুন সম্মেলনে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। এ সময় জুলাই শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোষর রয়েছে দাবি করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতির দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাদ অনুসারীরা। তাদের দাবি, তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে তাবলিগ জামাতের দুপক্ষের দ্বন্দ্ব কাটছে না। দিনভর তাদের অবস্থানে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুপুর 1:30টার পর রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদে ঢল নামে মাওলানা সাদের অনুসারীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়তে থাকে। মসজিদ পেরিয়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। এ সময় তারা বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতির দাবি জানান। মাওলানা সাদ সাহেব দীর্ঘদিন যাবত এই দেশে আসতে পারতেছেন, এটা একটা ষড়যন্ত্রের শিকার। যে কোনো বিনিময় আমরা ইনশাআল্লাহ এবার প্রথম ইজতেমা করবই। আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সরকার সহযোগী করে। বিশ্ব ইজতেমায় দুই পক্ষের উদ্দেশ্য ইসলামী বার্তা পৌঁছানো হলেও গেল 7 বছর ধরে ইজতেমা ও মার্কাজ মসজিদ নিয়ে দ্বন্দ্ব চলছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে। তাই 2 দফায় অনুষ্ঠিত হয় ইজতেমা। মার্কাজ মসজিদেও ভাগাভাগি করে থাকে দুই পক্ষ। এরই ধারাবাহিকতায় চলতি মাসে বিশ্ব ইজতেমার 2 দফার তারিখ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ভিসা জটিলতায় দেশে আসা অনিশ্চিত মাওলানা সাদ কান্দলভীর। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে আগের মতো অবিভাজিত বিশ্ব ইজতেমা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন অবস্থানকারীরা। তারা জানান, এ বিষয়ে জুবায়েরপন্থীদের কয়েক দফা চিঠিতে মিলেছে ইতিবাচক সাড়া। তবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে সমাধান মিলছে না বলে দাবি সাদপন্থীদের। আমরা 2 দিন আগে খোলা চিঠি দিয়েছি, সেখানেও সমঝোতার বার্তা দিয়েছি। চলুন আমরা আমাদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দেই। ওনারাও আন্তরিক। সমস্যা হচ্ছে দুই পক্ষের মাঝখানে একটা বিশাল পর্বত দাঁড়িয়ে আছে, তৃতীয় পক্ষ। আমরা এই তৃতীয় পক্ষের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছি। জুমার নামাজ শেষে রাস্তা ছেড়ে দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের 9 দিন পার হলেও বাজারে প্রভাব নেই, বরং সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। একই চিত্র আলুর বাজারে। ব্যবসায়ীদের দাবি, ভারতেই এসব পণ্যের দাম বেশি, তাই দেশি পণ্য বাজারে আসার আগে স্বস্তি ফেরার সুযোগ নেই। বাজার তো দাম তো কমলো, তার ভ্যাট কমে কি লাভ হলো? শুল্ক ছাড়ের পরও দাম না কমায় আক্ষেপ ভোক্তার। অস্থির বাজারে স্বস্তি ফেরাতে পেঁয়াজ, আলু, চাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে ছাড় দিয়েছে সরকার। অথচ উল্টো হু দাম বাড়ছে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের। গত 6 নভেম্বর আমদানি শুল্ক মওকুফের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানিতে মোট কর 10% থেকে কমিয়ে 0% করা হয়। তবে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সপ্তাহ ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে আরও 5 থেকে 10 টাকা। সরবরাহ কমের অজুহাতে চড়া দেশি পেঁয়াজের বাজারও। একই চিত্র শুল্ক ছাড় পাওয়া আলুরও। লাগবে আমার 20 বস্তা, পাই 5 বস্তা 7 বস্তা, 20 বস্তা আমি পাইছি না। হাটে আমদানি কম। নতুন বীজ আরো 2 মাস দেরি হবে।
এই 2 মাসের ভিতর বাজার কমার সম্ভাবনা নাই। চাউলের দামের চেয়ে পেঁয়াজের দাম বেশি, আবার আলুর দামও চাউলের চেয়ে বেশি, কিভাবে মানুষ চলবে? কর ছাড় দেয়া চালের বাজারেও লেগেছে দাম বাড়তির হাওয়া। 10 দিনের ব্যবধানে নতুন করে সব ধরনের চালে বস্তা প্রতি দাম বেড়েছে 150 টাকারও বেশি। মোটা চাল 28, মিনিকেট, নাদির চাল, পোলার চাল সবকিছু দাম বেশি। আমরা আগে আটা বিক্রি করতাম যেমন 56-57 টাকা, এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার 59-60 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে, তবে এখনও বেগুন, করলা, পটল সহ অধিকাংশের দাম 60 থেকে 80 টাকার ঘরে, যদিও কমতির দিকে কাঁচা মরিচের দাম। সাদা বেগুন 70 থেকে 80 টাকা, পেঁপে 40 থেকে 45 টাকা, টমেটো ইন্ডিয়ান টমেটো বর্তমানে 140 থেকে 30 টাকা কেজি। দামটা কম। পটল, ভেন্ডি, মূলার দাম জিজ্ঞেস করলাম 70 টাকা এখানেই, তাহলে আমরা এলাকায় তো 190-100 নিচে তো মূলা পাবো না। সবজির দাম কিন্তু অত্যাধিক বেশি এবং মনে হয় যে আগামী কিছুদিনের ভিতর সবজি উঠলে দাম একটু কমবে। একই অবস্থানে আছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। আগের মতোই চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় কোনো অপচয় ও অপরিকল্পিত উন্নয়ন হবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ ও সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানি, সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ সময় রেলওয়ে জমি দখল, বিদ্যুৎ, সড়ক, সেতু সহ নানা খাতের সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এই যে বিদ্যুৎ খাতটা বিগত 15-16 বছরে বিভিন্ন বড় বড় কোম্পানি কুক্ষিগত করে রেখেছে। কুইক রেন্টাল বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা যারা এই লুটপাটের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন সরকার নিচ্ছে সেটা আমি মনে করি জনগণ জানা উচিত। সভায় উঠে আসে নগরবাসীর দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতুর প্রসঙ্গ। পরে উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সেতুর কাজ শুরু করতে চায় সরকার। কালুরঘাট রেল সেতু ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি দায়বদ্ধতা থেকে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ ফাউজুল কবির। এ সময় নগরীর নানা অব্যবস্থাপনা সম্পর্কে তুলে ধরেন চট্টগ্রাম সিটির নতুন মেয়র। যারা দখল করে রেখেছে সেটা জেলা প্রশাসনের জায়গা হোক, আর রেলওয়ের জায়গা হোক, কিংবা সড়ক বিভাগের জায়গা হোক, দখলদারদের কোনো দল থাকতে পারে না। কাজে আমরা এখানে যারা দল আছি, আপনারা শক্ত ভূমিকায় অবস্থান করুন। 2 দিনের সফরে উপদেষ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি সহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। তীব্র সমালোচনার পরও ট্রাম্পের মন্ত্রিসভায় পছন্দের ব্যক্তিদের ঠাঁই। এবার করোনার টিকা বিরোধী কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা, সিনেটে ভেটোর আভাস। দেখছেন সন্ধ্যার সময়। রাস পূর্ণিমায় পুণ্যস্নান উৎসবে মাতলেন ভক্তরা। কুয়াকাটা সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় সকালে জড়ো হন বহু মানুষ। দূর দূরান্ত থেকে লাখো ভক্ত সাগরে স্নান করেন। পূজা ও সমুদ্র স্নানে শুধু পুণ্যার্থী নয়, নানা ধর্ম বর্ণের মানুষ মিলিত হন রাসমেলায়। এদিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পুণ্যস্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে পালন হয় রাস উৎসব। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। করোনার টিকা প্রাণঘাতী দাবি করা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারীর সময় টিকা নিয়ে ওই মন্তব্যের মাধ্যমেই আলোচনায় আসেন জুনিয়র কেনেডি। এদিকে জ্বালানি খাতে দুর্নীতিতে অভিযুক্ত নর্থ ডেকোডার গভর্নর ডগ বেগামকে মনোনীত করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের প্রধান হিসেবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নাম ঘোষণা করা হয়েছে টোড ব্রাঞ্চের। চলতি বছর পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের ফৌজদারি মামলায় ট্রাম্পকে রক্ষা করেছিলেন ব্রাঞ্চ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদদের স্মরণ, গণকবর শনাক্তে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ার দাবি বৈষম্য বিরোধীদের। আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবি। তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান।
এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব, কমছে না আলু, পেঁয়াজ ও চালের দর। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।